আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে বাংলা ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই গ্রন্থ থেকে ভাষা এই পর্যায়ের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নিই ধ্বনিতত্ত্ব আসলে কী, আর এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী, ধ্বনিতত্ত্বের পরিধির মধ্যে কোন কোন আলোচনা অন্তর্ভুক্ত হয়। ভাষাবিজ্ঞানে ধ্বনি মানে হচ্ছে বাগধ্বনি, অর্থাৎ কথা বলার সময়ে যে ধ্বনিগুলি আমরা মুখে উচ্চারণ করি, কথা বলি, তাই। কেননা সমস্ত আওয়াজ ধ্বনি নয় এবং ভাষার ঠিক কোনখানটায় বাগধ্বনি হয়ে থাকে, হয়ে ওঠে, কোন ধ্বনিগুলি ভাষায় ঠিক বাগধ্বনি হয়ে ওঠে, সেগুলো নিয়েই এই ধ্বনিতত্ত্ব আলোচনা করে। কেননা বৃষ্টির শব্দ, গাড়ির আওয়াজ, ঝড়ের শব্দ, বাতাসের শব্দ, শিশুর কান্না, এগুলো কোনোটাই ধ্বনি তত্ত্বের অন্তর্গত ধ্বনি নয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য হচ্ছে বাগধ্বনি, অর্থাৎ মুখের ভাষা বা মুখের কথা। কথা বলার সময় আমরা ধ্বনি জুড়ে জুড়ে শব্দ উচ্চারণ করি, শব্দ জুড়ে জুড়ে বাক্য উচ্চারণ করি, বাক্য জুড়ে জুড়ে যতটা দরকার ততটা কথা বলি। ধ্বনি, শব্দ, পদ ইত্যাদি হলো ভাষা শরীরের এক একটি স্তর। সবচেয়ে নিচে হচ্ছে ধ্বনি স্তর, তার উপরে হচ্ছে রূপ স্তর, এবং তার উপরে পদ, এবং তার উপরে বাক্য স্তর, আরও আছে অর্থের স্তর। ভাষা ধ্বনিস্তর নিয়ে আলোচনা করে, ভাষার ধ্বনিস্তর নিয়ে আলোচনা করে এই ধ্বনিতত্ত্ব। আমরা এই ধ্বনিতত্ত্ব অন্তর্গত যে বাগধ্বনি, সেগুলি সম্পর্কে আমরা তিনটে খুব জরুরি বিষয় জেনে নিই। প্রথমটি হচ্ছে বিভাজ্য ধ্বনি। কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণ করে কথা বলি। একটি ধ্বনির শেষে পরের ধ্বনিটির শুরুর সীমায় কোনো ছেদ থাকে না, ফলে পাশাপাশি ধ্বনি উচ্চারণে সদা সর্বদাই পরস্পরকে প্রভাবিত করে। যেমন 500, এই কথাটি মুখের উচ্চারণে অধিকাংশ সময় হয়ে যায় 500, কিন্তু ব্যাকরণের ভাষায় ধ্বনি বিশ্লেষণের সময় এই বিশ্লেষণের সুবিধার জন্য প্রতিটি ধ্বনিকে আলাদা আলাদা খণ্ড একক হিসেবে ধরা হয়। অতএব আমাদের মনে রাখতে হবে, যদি ধ্বনিখণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা যদিও অনেক বেশি, মানে 500 এরকম যে ধ্বনি প্রবাহ হচ্ছে, এটার বাস্তবতা অনেক বেশি, কারণ এটা আমরা ব্যবহার করছি, কিন্তু ব্যাকরণের গণ্ডিতে আমরা খণ্ডধ্বনিকেই গুরুত্ব দেব। সেজন্য খণ্ডধ্বনিকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। 2 নম্বর হচ্ছে যে বাগধ্বনি জুড়ে জুড়ে রূপ, শব্দ, বাক্যের মতো অর্থপূর্ণ বড় বড় একক তৈরি হলেও বাগধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই, মানে মুখের উচ্চারণের কোনো অর্থ নেই। যেমন দেখো, চোখের জল, এই কথাটি, পুরো কথাটির একটা অর্থ আছে, কিন্তু একে যদি বিশ্লেষণ করি আমরা পাবো চ, খ, এ, চ, ও, খ, এ, র, অ, জ, অ, ল, এই 8টি ধ্বনির কোনোটিরই নিজস্ব কোনো মানে নেই। তাহলে বাগধ্বনিগুলি হচ্ছে অর্থহীন ভাষার ক্ষুদ্রতম একক। তাহলে বাগধ্বনিগুলি হচ্ছে বিভাজ্য ধ্বনি বা খণ্ডধ্বনি, আবার বাগধ্বনিগুলি অর্থহীন ভাষার ক্ষুদ্রতম একক। 3 নম্বর বিষয়টি, যে আমরা লেখার বেলায় যেমন দেখো, আমরা বর্ণ যেটাই ব্যবহার করি 3টে আলাদা আলাদা করি, কিন্তু উচ্চারণের সময় একটাই স উচ্চারণ করি। যেমন সর্ষে, এক্ষেত্রে যেরকম স, আবার সবুজ এর একই রকম স, শস্য একই রকম স। আবার কখনো কখনো একটাই বর্ণকে আমরা আলাদা আলাদা উচ্চারণ করি। যেমন অতি, কথাটিতে অ আছে প্রথমে, কিন্তু উচ্চারণ করছি ও এর মতো। কিন্তু অত বা অনেক, এক্ষেত্রে অ এর উচ্চারণ আলাদা, অথচ অ এই বর্ণটি তো একই। তাহলে আলাদা আলাদা প্রতিবেশে বর্ণটির উচ্চারণটি আলাদা আলাদা রকম হয়ে যায়। এগুলি সবই বাগধ্বনির কিছু বিশেষত্ব, যা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের অন্তর্গত। ভাষাবিজ্ঞানে 2টি শাখায় বাগধ্বনি নিয়ে আলোচনা হয়, একটা হচ্ছে ধ্বনিবিজ্ঞান আর একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিবিজ্ঞান বা বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত বিষয়গুলি বিশ্লেষণ করে, আর ধ্বনিতত্ত্ব একটি ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে। যেমন দেখো, বাংলায় প ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করতে গেলে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেটি হচ্ছে, প হচ্ছে বাংলা একটি ধ্বনিমূল। এটি শব্দের আদি, মধ্য, অন্ত 3টি অবস্থানে উচ্চারিত হতে পারে। দন্তেশ, র, ল এর সঙ্গে প ধ্বনিটি যুক্ত ধ্বনি তৈরি করতে পারে। এছাড়াও ধ্বনি প্রবাহে প এর কী কী পরিবর্তন হবে, এসবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
তার মানে ধ্বনিবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত বিশ্লেষণ, আর ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ। আমরা বাগধ্বনিকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, যেটা আমরা আগেই করলাম, সমস্ত রকম স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বিভাজ্য ধ্বনি। আর হচ্ছে অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি এবং সুরতরঙ্গ। মুখের মান্য বাংলার স্বরধ্বনি 7টি, ব্যঞ্জনধ্বনি 30টি। প্রতিটি স্বরধ্বনি অনুনাসিক হয়। 4টি অর্ধ স্বরধ্বনিও বাংলায় আছে। এবার এইখানে তোমাদের একটি তালিকা দেওয়া আছে, এটা একটু মনে রাখতে হবে 7টি স্বরধ্বনি কীরকম ভাবে উচ্চারিত হয়। যেমন একটা আমি তোমাদের জন্য পড়ছি। ই হচ্ছে উচ্চ স্বর, সম্মুখ স্বর, প্রসৃত স্বর, সংবৃত স্বর, তালব্য স্বর। হ্যাঁ, এগুলি সবই। এবং উদাহরণ হিসেবে রয়েছে ইলিশ, রীতিনীতি ইত্যাদি। এইভাবে আমাদের কিন্তু ধ্বনি তত্ত্ব বিশ্লেষণ করে ধ্বনিগুলিকে দেখায়। আমরা যেমন একটু আগে স্বরধ্বনি নিয়ে আলোচনা করলাম, ঠিক তেমনি কিন্তু ব্যঞ্জন ধ্বনিও এরকম তালিকাভুক্ত হতে পারে। যেমন প ধ্বনিটি হচ্ছে ওষ্ঠধ্বনি, হ্যাঁ, ত ধ্বনিটি দন্তধ্বনি, ট ধ্বনিটি মূর্ধন্য ধ্বনি, এইরকম আর কি। 30টি ব্যঞ্জন ধ্বনির মধ্যেও দন্তেস্ব এবং ঢয়শূন্য রয়ের অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে, কারণ এগুলো শুধু লিখিত উচ্চারণ, কিন্তু এর কোনো মানে বাংলায় এর সঠিক উচ্চারণ নেই। বাংলায় উচ্চারণে 4টি অর্ধ স্বরধ্বনি আছে। এগুলোর জন্য বাংলায় যদিও কোনো নির্দিষ্ট বর্ণ নেই। যেমন খই, বউ, আয়, যাও, এই 4টি আমরা অর্ধ স্বরধ্বনি হিসেবে গ্রহণ করতে পারি। প্রথম যে বিষয়টি আমাদের এবার মনে বুঝতে হবে সেটি হচ্ছে ধ্বনিমূল কাকে বলে এবং সহধ্বনি কাকে বলে। দেখো, ধ্বনিতত্ত্বের অন্তর্গত মূল গুরুত্বপূর্ণ দুটি ধারণা হচ্ছে ধ্বনিমূল আর সহধ্বনি। যেমন দেখো, যে কোনো ভাষায় বা আমি বাংলা ভাষা নিয়েই আলোচনা করব, যে প্রত্যেকটা ধ্বনি হচ্ছে ধ্বনিমূল, কিন্তু এর মধ্যে সেই ধ্বনিটির যে আলাদা আলাদা রকম প্রতিবেশী আলাদা আলাদা রকমের উচ্চারণ হয়, উচ্চারণ স্থানটি বদলে যায়, সেই অনুযায়ী যে পরিবর্তনগুলোকে আমরা বলবো সহধ্বনি। যেমন দেখো, লঙ্কা, উল্টো, আলতা, এই 3টি উচ্চারণে ল ধ্বনিটি আছে। কিন্তু আমরা যদি নিজেরা উচ্চারণ করে দেখি তাহলে বুঝবো যে এই 3টি ধ্বনির ক্ষেত্রেই ল ধ্বনির উচ্চারণ স্থান পাল্টে যায়। তাহলে মূল ল ধ্বনিটি হচ্ছে ধ্বনিমূল, এবং উচ্চারণ ভেদে যে 3 রকম উচ্চারণ হচ্ছে সেগুলি হচ্ছে সহধ্বনি। অর্থাৎ প্রতিবেশ বিশেষে বাংলা লয়ের 3 রকম উচ্চারণ হয়। লকে ধ্বনিমূল বলছি এবং এর 3 রকম উচ্চারণ ভেদকে বলছি সহধ্বনি। সহধ্বনির এই অপরিবর্তনীয় প্রতিবেশ অবস্থানকে বলা হচ্ছে পরিপূরক অবস্থান। এই যে ধ্বনিমূল ও সহধ্বনির এর একটা নিজস্ব সম্পর্ক আছে। কি রকম? প্রতিটি ধ্বনিমূল এক একটি ধ্বনি পরিবার, সহধ্বনিগুলি হচ্ছে সেই পরিবারের সদস্য। তাহলে মূল হচ্ছে ধ্বনিমূল এবং সহধ্বনিগুলি তারই অন্তর্গত। 2 নম্বর হচ্ছে ধ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হলো সহধ্বনি। 3 নম্বর হচ্ছে ধ্বনিমূল ভাষার অর্থের তফাৎ করতে সমর্থ, কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। এবার ধ্বনিতত্ত্বের অন্যতম দায়িত্ব হলো ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনিগুলির মধ্যে কোনটি ধ্বনিমূল এবং কোনটি সহধ্বনি সেটি শনাক্ত করা। এই শনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি আছে। যেমন প্রথম হচ্ছে ন্যূনতম শব্দজোড়, পরিপূরক অবস্থান, ধ্বনি ইত্যাদি, এবং মুক্ত বৈচিত্র্য আছে একটা, সেটাও আমরা করব। প্রথমে আমরা করব, এগুলো সমস্ত ছোট প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ন্যূনতম শব্দজোড়, পরিপূরক অবস্থান, বড় প্রশ্ন আসে, আমাদের এটা করতেই হবে। ন্যূনতম শব্দজোড় হচ্ছে যেমন জাল ও জাম, এই শব্দজোড়কে যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান। ন্যূনতম পার্থক্য, একটাতে লাস্টে ল আছে, একটাতে শেষে ম আছে। এই ন্যূনতম পার্থক্য কারণে একে আমরা বলছি ন্যূনতম শব্দজোড়। তার মানে জাল জামের মতো শব্দজোড় যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, তাকে ন্যূনতম শব্দজোড় বলে। এই সামান্য এই যে অর্থের যে গঠনের পার্থক্য, তাতে কিন্তু অর্থের পার্থক্য হয়ে যায়। যেমন নরম গরম,
ঝুল ঝোল, তিল তেল, ভালো কালো, দাম দান ইত্যাদি। এবার আমরা যাব পরিপূরক অবস্থানের আলোচনায়। উচ্চারণগত মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয় এবং একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয় না, অর্থাৎ পরিপূরক অবস্থানে থাকে, সেই ধ্বনিগুলি কোনো একটি ধ্বনিমূলের সহধ্বনি হিসেবে শনাক্ত হয়। কীরকম? যেমন দন্তেশ্বর সর্বদাই যুক্ত ব্যঞ্জনের প্রথম সদস্য হয়। আচ্ছা, আবার কয়েকটা শব্দ বলে দেওয়া, যেমন স্ফটিক, স্তব্ধ, স্তব, স্থান, স্কন্ধ, শ্রী, শ্লীল। এখানে যদিও তালিবস্য আছে কিন্তু উচ্চারণ হচ্ছে দন্তেশ্বরের মতো। এখানে এই প্রতিবেশগুলিতে তালিবস্য থাকলেও কখনো সেটি তার নিজস্ব উচ্চারণে উচ্চারিত হয় না। তার মানে দন্তেশ্বর যদি আদিতে থাকে তাহলে তালিবস্যের মতো উচ্চারণ হয়। যেমন দেখো সকাল, সফল, সব, এগুলো সব তালিবস্যের মতো উচ্চারণ হয়। তাহলে দন্তেশ্বরের উচ্চারণ তালিবস্যের মতো হয়ে যাচ্ছে, আবার তালিবস্যের উচ্চারণ দন্তেশ্বরের মতো হয়ে যাচ্ছে, একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে। তাই এই ধরনের ধ্বনির যে পরিবর্তন হচ্ছে উচ্চারণের, একেই আমরা বলছি পরিপূরক অবস্থান। যদিও দন্তেশ্বর তালিবস্য দুটি পৃথক ধ্বনিমূল। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুটি ধ্বনিমূলের পার্থক্য অবস্থান রয়েছে, আপাত বিচারে ন্যূনতম শব্দ জোড়ের মতো, কিন্তু জোড়ের শব্দ দুটির মধ্যে অর্থের কোনো পার্থক্য নেই। যেমন গাঢ় শব্দটি উচ্চারণে কারো কারো উচ্চারণে গাঢ়, আবার কারো উচ্চারণে গাঢ়, এরকম হতে পারে। এই তফাতে প্রতিবেশীর কোনো প্রভাব নেই, এটি একটা অভ্যাস সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণের প্রভেদ। এর ফলে কোনো অর্থের পরিবর্তনও হয় না, একেই আমরা বলছি মুক্ত বৈচিত্র্য। এটি বিশেষত ডয়শূন্য র বা ঢয়শূন্য র ধ্বনির ক্ষেত্রেই আমরা দেখি। এবারে আমরা আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটি হচ্ছে ধ্বনি স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। আমরা একটু আগেই আলোচনা করেছি, তবুও ধ্বনিতত্ত্বের মূল আলোচনা যে ধ্বনিমূলকে একক চিহ্ন হিসেবে গণ্য না করে একাধিক বৈশিষ্ট্যের মাধ্যমে লক্ষ্য করা বা চিহ্নিত করা। যেমন প ধ্বনি চিহ্নটি থেকে আমরা বুঝি এটি একটি ওষ্ঠধ্বনি, এটি একটি স্পৃষ্টধ্বনি, অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে প ধ্বনিটির শনাক্তকরণে কিন্তু এই 5টি বৈশিষ্ট্যই কিন্তু আমাদের প্রয়োজনীয়, জরুরি। তাহলে এই যে 5টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলি প ধ্বনির স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য বলে আমরা গ্রহণ করতে পারি। ঠিক তেমনি ভ ধ্বনিটি হলো ঘোষ, মহাপ্রাণ, ওষ্ঠ, স্পৃষ্ট, এগুলি সবই এর বৈশিষ্ট্য বলে, এগুলো সবই এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য বলে আমরা গ্রহণ করতে পারি। তাহলে ধ্বনি স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য আমাদেরকে একটু তৈরি করে রাখতে হবে। ব্যাপারগুলো যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা প্রথমেই আলোচনা করব দুটি মূল বিষয়, একটা হচ্ছে ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ। এই দুটি ধ্বনিতত্ত্বের অন্তর্গত আলোচ্য বিষয়। প্রথমে আমরা আলোচনা করি ধ্বনির অবস্থান, ধ্বনিমূলের অবস্থান। শব্দের নানা অংশ, শব্দের শুরুর মুখটা হলো আদ্য, মাঝেরটা হলো শেষটা হলো অন্ত এবং বাকি অংশটুকু মধ্য। আমরা দেখি যে ধ্বনিমূল শনাক্তকরণের পাশাপাশি সেই ধ্বনিমূলটি কোন কোন অবস্থানে উচ্চারিত হয় সে খবরও ধ্বনিতত্ত্ব দেয়। যেমন বাংলা স্বরধ্বনি ই, উ, ও, আ, এই শব্দগুলি আদ্য, মধ্য, অন্ত সব স্থানে উচ্চারিত হতে পারে, কিন্তু এ ধ্বনিটি এবং অ ধ্বনিটি শব্দান্তে কখনোই উচ্চারিত হয় না। আবার ব্যঞ্জন ধ্বনিগুলির মধ্যে দেখি উ, ডয়শূন্য র, ঢয়শূন্য র কখনোই শব্দের আদ্য স্থানে উচ্চারিত হয় না। ড, ঢ এগুলি আবার শব্দের অন্ত অবস্থানে উচ্চারিত হয় না। এছাড়া বাকি ধ্বনিমূলগুলি শব্দে আদ্য, মধ্য, অন্ত, স্বরমধ্যগত যে কোনো অবস্থানে উচ্চারিত হতে পারে। এই যে কোন ধ্বনিটি আদিতে উচ্চারিত হয় না, কোন ধ্বনিটি শব্দান্তে উচ্চারিত হয় না, কোন ধ্বনিটি সর্ব জায়গায় যে কোনো অবস্থানে উচ্চারিত হতে পারে, এই যে ব্যাপারগুলি, এগুলি ধ্বনিতত্ত্বের আওতাভুক্ত আলোচ্য বিষয়। এবারে আলোচনা করব ধ্বনির সমাবেশ নিয়ে। বিভিন্ন ধ্বনির সমাবেশের ফলে বিভিন্ন যুগ্ম ধ্বনি তৈরি হয়। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরে সমাবেশে দ্বিস্বর ধ্বনি হতে পারে, যেমন ওই, ও, অয়, ওয় এ ধরনের।
হয়, হও, কই, খই এই ধরনের যে শব্দগুলো, এগুলিতে একটি মূল স্বরধ্বনি বা একটি মৌলিক স্বরধ্বনি, একটি অর্ধস্বর যুক্ত হয়ে দ্বিস্বরধ্বনি বা নিঃস্বর যেটাকে বলি সেটাও তৈরি করলো। ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি সমাবেশে এই ধরনের যুগ্মধ্বনি তৈরি হয়। এই ধরনের যুগ্মধ্বনি দু প্রকার, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি। এই দুটো কিন্তু আমাদের প্রশ্ন আসে, একসাথে আসে ছোট ছোট হিসেবে 5 নম্বরের মতো। গুচ্ছধ্বনি দেখো, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলে, যাদের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই, কিন্তু এই দুই ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি না থাকলেও দল সীমা থাকে। দল কাকে বলে? তোমরা ছোট ক্লাসেই পড়েছো যে একটি শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে বলা যায় বা একবারে বলা যায় সেটি হচ্ছে দল বা অক্ষর বা সিলেবল। অর্থাৎ দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী দলের এবং শেষেরটি পরবর্তী দলের অংশ বলে গণ্য হয়। কীরকম দেখি? উত্তরের মাঝখানের অংশটি আছে তয় তয়, দুটি ত যুক্ত অবস্থায় আছে, যুক্তাক্ষর এটি। কিন্তু উত্তরে আমরা আসলে প্রথমে বলি তারপরে বলি তোর, দুটি দল। তাহলে প্রথম তটি প্রথম দলের অন্তর্গত, দ্বিতীয় তটি দ্বিতীয় দলের অন্তর্গত। এই ধরনের যে গুচ্ছ বা যুগ্মধ্বনি তাকে আমরা বলছি গুচ্ছধ্বনি। এরকম বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টিরও বেশি। 3টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে গুচ্ছধ্বনি তৈরি হয়, যেমন অস্ত্র, যন্ত্র ইত্যাদি। এরকম গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় 8টি। আর 4টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় মাত্র একটি, সেটি হলো সংস্কৃত। এগুলো সমস্ত ছোট প্রশ্নের জন্য, তোমাদের এমসিকিউ এসএকিউ এর জন্য কিন্তু মনে রাখতে হবে। আর তাহলে গুচ্ছধ্বনি হচ্ছে সেই যুগ্মধ্বনি বা যুক্তধ্বনি যেখানে দুটি ব্যঞ্জনের দ্বারা তৈরি, যে যার মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলেও দল সীমা থাকে। আর যুক্তধ্বনি হচ্ছে যেখানে কোনো দল সীমা নেই, ব্যঞ্জনধ্বনিগুলি সমাবেশ শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে, সেগুলিকে যুক্তধ্বনি বলে। তাহলে সেক্ষেত্রে দল ভাগ করতে পারছি না আমরা। যুক্তধ্বনি সমাবেশে গুচ্ছধ্বনির তুলনায় বেশি পাকাপোক্ত, কারণ এই ধ্বনিগুলির মাঝে কোনো দল সীমা থাকে না। তাই দুই ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনিতে প্রথম ব্যঞ্জনটি হয় দন্তেশ, নয় দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল হয়। বাংলা শব্দে এই রকম যুক্তধ্বনির সংখ্যা 28টি, যেমন প্র, ত্র, ত্রি, ধ্র, দন্তে শয় পয়, দন্তে শয় ফয়, প্রাণ, ত্রাণ, তৃণ, ধ্রুব, স্পষ্ট, স্ফীতি ইত্যাদি, এগুলি সবই যুক্তধ্বনির অন্তর্গত। আমরা এই যে এখন এই পর্যন্ত যে আলোচনা করলাম সবই বিভাজ্য ধ্বনির অন্তর্গত বা খণ্ড ধ্বনির অন্তর্গত। এবার আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, আলোচনা করে দেখাও। দেখো, ধ্বনির কিছু উপাদান থাকে যেগুলি একই রকমভাবে বা কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না, কারণ এইরকম উপাদানগুলি বিভাজ্য ধ্বনির অন্তর্গত নয়, বরং এগুলিকে একাধিক ধ্বনিখণ্ড জুড়ে এগুলি তৈরি হয়। এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। বাংলাতে এরকম কয়েকটি অবিভাজ্য ধ্বনি আছে, যেমন শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ। বাংলায় এই অবিভাজ্য ধ্বনিগুলির উপস্থিতির কারণে শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না। প্রথমে আমরা আলোচনা করব শ্বাসাঘাত। শ্বাসাঘাত হলো একাধিক দলযুক্ত শব্দের মধ্যে কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা। যেমন দেখো, 3টি শব্দ তোমাদের দেওয়া রয়েছে, মাখন, আরতি, লোকবল। এগুলির মধ্যে 3টি প্রথম দল, 2টি করে দল আছে। যেমন এখানে 2টি দল আছে, মাখনে মাখন, আরতিতে আরতি, লোকবলে 2টি লোক বল। এগুলির প্রত্যেকটাতেই প্রথম যে দল তাতে শ্বাসাঘাত পড়ছে বা জোর বা স্ট্রেস পড়ছে। মাখন, আরতি, লোক বল। তাহলে এখানে এগুলি সবই শ্বাসাঘাতের উদাহরণ। দৈর্ঘ্য বলতে আমরা সাধারণত বুঝি কয়েকটি দলের উচ্চারণের স্বরধ্বনির দৈর্ঘ্য। যেমন দেখো, 2টি শব্দ আমার আর একটা আম, দুটোর ক্ষেত্রে শব্দটি শুরু হচ্ছে আ দিয়ে, কিন্তু আমার শব্দের আ ধ্বনির চেয়ে আম শব্দের আ ধ্বনির উচ্চারণ দীর্ঘ। জ্যোতি, জ্যোতি হলো দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ। যেমন 2টি বাক্য দেখো, রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, যে একটা ছেদ বা দাঁড়ানো বিরাম। রহিম একা, এরপর একটা ছেদ,
তারপর 10 জনকে চ্যালেঞ্জ করেছে, তার মানে সে একাই 10 জনকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু দ্বিতীয় বাক্যে রহিম একাদশ, এই যে ছেদটা ছিল একার পর এটা আর রইল না, উঠে গেল, তাহলে একাদশ একসাথে হলো, একাদশ মানে হচ্ছে 11 জনকে চ্যালেঞ্জ করেছে। তাহলে অর্থের পরিবর্তন হলো। এই ক্ষেত্রে কিন্তু অর্থেরও পরিবর্তন হচ্ছে, সব সময় হয় না যদিও, কিন্তু কিছু ক্ষেত্রে হয়। সুর তরঙ্গ, বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। যেমন একটি বাক্য, মিঠু কাল স্কুলে যাবে, সুরের ওঠা নামায় কোনোটা স্টেটমেন্ট বা বিবৃতি বাক্য, কোনোটা ইন্টারোগেটিভ বা প্রশ্ন বাক্য হয়ে যায়। মিঠু কাল স্কুলে যাবে, এটি বিবৃতি স্টেটমেন্ট। মিঠু কাল স্কুলে যাবে, তাহলে এটা হবে প্রশ্ন বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাক্যে সুরের ওঠা পড়ার মাধ্যমে কিন্তু অর্থের বা বাক্যের প্রকারেরও পরিবর্তন হলো। একেই আমরা বলছি অবিভাজ্য ধ্বনি। এই অবিভাজ্য ধ্বনির আবার ভাগ হচ্ছে শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ। তাহলে আমরা ধ্বনিতত্ত্বের আলোচনা আজকে এখানেই শেষ করলাম। এবারে আমরা তোমাদের প্রবন্ধ যে রচনা তার দ্বিতীয় ভাগ, এর আগের ক্লাসে তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে আমরা প্রথম ধরনে যে 4 ধরনের প্রবন্ধ তোমাদের আসে তার প্রথম ধরন অর্থাৎ মানস মানচিত্র নিয়ে আলোচনা করেছিলাম। এবারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রস্তাবনা, বা যেটাকে বলা হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা। একটা তোমাদের অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে মুখবন্ধ হিসেবে ধরে নিয়ে বা প্রস্তাবনা ধরে নিয়ে পরবর্তী প্রবন্ধটি লিখতে হবে। এই ধরনের প্রবন্ধ রচনার ক্ষেত্রে কতগুলো বিষয় মনে রাখতে হবে। প্রথম হচ্ছে রচনার প্রস্তাবনা হিসেবে কোনো লেখকের কোনো একটি রচনার অংশবিশেষ দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে প্রবন্ধটি রচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রস্তাবনা হিসেবে যে অংশটি দেওয়া থাকবে তার ভাবটি ভালোভাবে বুঝতে হবে, এই ভাবেরই বিস্তার ঘটিয়ে রচিত হবে প্রবন্ধ। প্রত্যেক লেখকের রচনার একটি নিজস্ব মাধুর্য ও ধরন আছে, চেষ্টা করতে হবে রচিত প্রবন্ধে যেন তার বিস্তার ঘটে। এই ধরনের প্রবন্ধ যেহেতু সৃজনশীল রচনা, তাই নিজস্ব কল্পনা ও ভাবনার প্রকাশের যথেষ্ট সুযোগ আছে। প্রস্তাবনা হিসেবে প্রদত্ত অংশটি সাধু ভাষায় থাকলেও উত্তর কিন্তু হবে চলিত গদ্য রীতিতে। প্রবন্ধকে বিষয়ে সাম্প্রতিক পটভূমিতে নিয়ে আসা যেতে পারে, প্রাসঙ্গিক উদ্ধৃতি বা পরিসংখ্যানও দেওয়া যেতে পারে। প্রবন্ধের শব্দসীমা 400 হলেও তা কম বেশি 10% শিথিল হতে পারে। তবে আমরা এর আগের দিনও বলেছি যে খুব বেশি 400 থেকে খুব বেশি বড় প্রবন্ধ বা খুব কম ছোট প্রবন্ধ রচনা করা উচিত নয়। এখানে দেখো আমরা একটা নমুনা হিসেবে আমরা আলোচনা করছি, যেমন তরুণের স্বপ্ন বলে একটি প্রবন্ধের মুখবন্ধ হিসেবে বা প্রস্তাবনা হিসেবে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। সেটিকে অবলম্বন করে আমাদের কিন্তু রচনাটি লিখতে হবে। যেমন দেখো এখানে লেখা আছে, তরুণ বাংলাকে আত্মস্থ হতে হবে, বাহ্য শক্তির উপর নির্ভর না করে তাকে স্বাবলম্বী হতে হবে। নূতন জাতি সৃষ্টির দায়িত্ব আজ তরুণ সম্প্রদায়ের উপর ন্যস্ত। এত বড় দায়িত্বপূর্ণ কর্তব্য সম্পাদন করতে হলে জীবনপণ করে সাধনায় প্রবৃত্ত হতে হবে। আশার কথা এই যে চারিদিকে এই সাধনার বিপুল আয়োজন চলছে। এই বিরাট যজ্ঞে শুধু আমরাই নিশ্চেষ্ট হয়ে থাকব, তা হতেই পারে না। তাই বলি, হে আমার তরুণ জীবনের দল, এসো আমরাও এই বাণী উচ্চারণ করে বেদীর সম্মুখে উপস্থিত হই। মন্ত্রং বা সাধয়ম, শরীরং বা পাতয়ম। ঠিক আছে, তাহলে এই অংশটিকে প্রস্তাবনা বা মুখবন্ধ হিসেবে গ্রহণ করে একটা প্রবন্ধ লেখার সূচনা করা হয়েছে। তাহলে এগুলোকে তোমাদের নিজেকে পড়ে বুঝতে হবে, যেখানে তরুণ প্রজন্মেরকে এগিয়ে আসতে বলছে, কর্মযজ্ঞে সামিল হতে বলছে, সেই বিষয় নিয়ে কিন্তু রচনাটি তোমাদের লিখতে হবে। তাহলে আশা করি তোমাদের এই যে প্রবন্ধ রচনার দ্বিতীয় যে ভাগ বা দ্বিতীয় যে প্রকার প্রস্তাবনা বা প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা, এই বিষয়টি তোমরা একটু হলেও বুঝতে পারলে। এবং আমরা যে বারবার বলি অনুশীলনের মাধ্যমে নিজেকে পরিপক্ক করে তুলতে হবে, তাই জন্য যত রকমভাবে তোমরা অনুচ্ছেদ রচনা তোমরা করবে তাহলে তোমাদেরও সুবিধা হবে। তাহলে আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম।